আপনি কখনোই হতাশ হবেন না। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, সেগুলো কাটিয়ে উঠতে হবে আপনাকে। ভয় পেলে চলবে না, ঠিক আছে? এখন আপনি বা আপনারা অনেকেই নিজেকে দুর্বল মনে করেন। এটা হচ্ছে সবচেয়ে বড় আসলে নেগেটিভ সাইড আপনাদের ভেতরে। আসলে দুর্বল কেউ না, সবাই বুঝতে পারে। শুধু বোঝানোর মতো একটা ওয়ে লাগবে বা সুন্দরভাবে আপনি বুঝতে পারেন সেই মেন্টরস বা পরিবেশ লাগবে, ঠিক আছে? তো অনেকে আসলে ডিস্ট্র্যাক্ট হয়ে যান, একটা বিষয় শুরু করে আসলে শেষ দেখতে চান না, যার কারণে অনেক পিছিয়ে যায়। তো সামনে বিপদ দেখে তো ভয় পাওয়ার কিছু নেই। আপনি আজকে যদি সম্পূর্ণ ক্লাসটা দেখেন, লিস্ট অফ হেডিংস দেখে যারা আসলে ভয় পান বা আতঙ্কিত হন, আজকের পর থেকে আমার মনে হয় না যে লিস্ট অফ হেডিংসে আপনার সমস্যা থাকবে। সো আমি জাস্ট আপনাকে এটা বোঝাতে চাচ্ছি, আপনি যদি সম্পূর্ণ মনোযোগ বা 100% মনোযোগটা আমার এই ভিডিওতে রাখেন, তাহলে আপনি লিস্ট অফ হেডিংসে খুব ভালো একটা রেজাল্ট আপনি করতে পারবেন, ঠিক আছে? এবং লিস্ট অফ হেডিংসে ভালো করলে কিন্তু রিডিংয়ের অনেকাংশে আপনি ইমপ্রুভ করতে পারবেন, কারণ লিস্ট অফ হেডিংসে হচ্ছে আপনার প্রায় 6-7টা কোয়েশ্চেন আসে। তো এইখানে যদি আপনি 6-7টা কোয়েশ্চেন থেকে একটা দুইটা হয়, তাহলে রিডিংয়ে কত নাম্বার আপনার কাটা গেল? আপনার তো হবে না, ঠিকঠাক হবে না। সো এইটা আপনাকে মানে অ্যাটেন্ড করতেই হবে, এই টাইপের কোয়েশ্চেন আপনাকে দিতেই হবে এবং এটা এক্সামে আসবেই। তাহলে লিস্ট অফ হেডিংসে আমাদের ভালো করতে হবে। কিন্তু আমি তারপরেও একটা বলবো যে লিস্ট অফ হেডিংস যেহেতু একটু সময় কিল করে, তো এটা আসলে মানুষের আসলে আমি বলবো যারা আসলে একটু দুর্বল বা বেসিকটা ওইভাবে ভালো না, রিডিং পড়ে আসলে একটু সময় লাগে বা টাইম ম্যানেজমেন্ট পারেন না, তো সেক্ষেত্রে একদম লাস্টে দিবেন, লিস্ট অফ হেডিংস লাস্টে দিবেন, কারণ এটা অনেক সময় নষ্ট করে ফেলবে। কিন্তু আমি আজকে বোঝানোর চেষ্টা করব কতটা সহজে এবং কত স্বল্প সময়ে আপনারা এটা কমপ্লিট করতে পারেন, ঠিক আছে? তো আমি আপনাদের অ্যাটেনশনটা চাই, আমি সরাসরি ক্লাসে ঢুকে যাব। তার আগে আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখব, যেই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আমরা লিস্ট অফ হেডিংস 1 বাই 1 সলভ করতে পারবো, ওকে? আচ্ছা, তো আজকে আমরা প্র্যাকটিক্যালি একটা প্যাসেজ সলভও করে দেখব, যে বিষয়গুলো কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, তাহলে দেখেন যে লিস্ট অফ হেডিংসের 1 নাম্বার যে টিপস আমি দিব, যে তারা কিন্তু আসলে অনেক ট্রিক্স করে কিন্তু একটা প্রশ্ন তৈরি করে। আমাদেরকেও আসলে ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, এবং তারা যেহেতু প্রতিনিয়ত প্রশ্নগুলো আপডেট করে, আমিও নিজেকে আপডেট করি এবং নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সামনে দিতে চাই, ঠিক আছে? তো আপনারা আসলে হতাশ হবেন না, আমি আপনাদের পাশে আছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কতটা ইজি লিস্ট অফ হেডিংস। দেখেন, 1 নাম্বার যেই টিপসটা আছে সেটা হলো হুবহু শব্দ মিলে গেলে বুঝবেন ওটা ট্র্যাপ। তার মানে আমি একটু দুইভাবে ভেঙে বোঝাচ্ছি। হুবহু শব্দ মিলে গেলে বুঝবেন ওটা ট্র্যাপ। তো দেখবেন যে অনেক সময় তারা হুবহু ওয়ার্ড দিয়ে রাখে। অনেকে আমরা কী করি যে হুবহু ওয়ার্ড দেখে আসলে ওই হেডিংসটার সঙ্গে ওই প্যারাগ্রাফটা মিলিয়ে দিই। এটা কিন্তু আসলে সবচেয়ে বড় ভুল, এটা কিন্তু একটা ট্র্যাপ, তাই না? কিন্তু কথা আছে, যদি ওই হুবহু শব্দের সঙ্গে যদি একটা সিনোনিম থাকে, তাহলে আবার ওইটাই কিন্তু অ্যান্সার হয়, ঠিক আছে? কারণ একটা হুবহু শব্দ দেখলেন, আমি বললাম যে এটা ট্র্যাপ, ঠিক আছে, এটা বাদ দেন, কিন্তু ওইটার সঙ্গে যদি আবার সিনোনিম থাকে, তাহলে বুঝবেন যে ওই হেডিংসটার সঙ্গে ওই প্যারাগ্রাফটাই হবে, কারণ কিছু হুবহু শব্দ মিল রাখবে এবং সাথে একটা সিনোনিম তারা দিবে কোনো একটা ওয়ার্ডের, ঠিক আছে? আমি প্র্যাকটিক্যালি করে দেখালে আপনারা বুঝতে পারবেন। তার মানে এই যে বিষয়টা মনে রাখেন যে হুবহু শব্দ মিলে গেলে ট্র্যাপ, মানে ওইটা আমরা এড়িয়ে যাব, কিন্তু সাথে যদি সিনোনিম থাকে তাহলে আমরা ওটা আবার অ্যান্সার হিসেবে নিতে পারি। আচ্ছা, এরপরে দেখেন যে 2 নম্বর প্যাসেজ, 2 নম্বর টিপস, সেটা হলো প্যাসেজ 1 এবং প্যাসেজ 2। তো আমরা জানি যে লিস্ট অফ হেডিংসে বা রিডিংয়ে হচ্ছে প্যাসেজ 1, 2, 3 তিনটাই আছে। তো লিস্ট অফ হেডিংস আপনার 1-এও আসে, 2-তেও আসে, 3-তেও আসে। তাহলে প্যাসেজ 1 এবং 2 এর ক্ষেত্রে আপনি প্রথম 2-3 লাইনের ভেতর 80% উত্তর পাবেন। কি বলেছি? যদি রিডিংয়ের প্যাসেজ 1 এবং 2 এর ভেতর লিস্ট অফ হেডিংস আসে, তাহলে আপনি প্রথম 2-3 লাইনের ভেতরই উত্তর পাবেন 1 এবং 2 এর ভেতরে, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর যেটা বলবো, এরই ধারাবাহিকতায় হচ্ছে প্যাসেজ 3 এর শেষের 2-3 লাইনে 80% উত্তর থাকে। মানে একই কথা আমি বলতেছি, শুধু এখানে বলতেছি প্যাসেজ 3। তো প্যাসেজ 3 কিন্তু একটু তুলনামূলক হার্ড, একটু রাইটারটা আসলে একটু ইনার মিনিংগুলো দেখতে চায় বা গভীর বিষয়গুলো পর্যবেক্ষণ করতে চায়, যে আপনি বিষয়গুলো ধরতে পারেন কিনা। এই জন্য প্যাসেজ 3 আসলে প্রথম দিকে অ্যান্সার পাবেন না, শেষের দিকে আপনি অ্যান্সার পেতে পারেন। আর এখানে হচ্ছে প্রথম দিকে আপনি অ্যান্সার পেতে পারেন, ঠিক আছে, 1 এবং 2 এর বেলায়। তো এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, আর 80% বলতে আমি এটা বোঝাচ্ছি যে 10টা কোয়েশ্চেনে 8টা এরকম অ্যান্সার থাকবে বা এর ভেতরই পেয়ে যাবেন। তো 10টা তো কোয়েশ্চেন থাকবে না, এটা পার্সেন্ট হিসেবে আমি জাস্ট আপনাকে বোঝালাম। এরপরে দেখেন যে 4 নাম্বার, প্রথমটা কখনো প্রথম হেডিংস হবেই না।
তো অনেক সময় তারা কি করে, তারা এমনভাবে প্রশ্নটা রেডি করে, আপনার মনে হতে পারে যে এই প্রথম হেডিংস, আমি হেডিংসগুলো একটু দেখিয়ে নিই, যারা আসলে একদম নতুন তারা হয়তো বুঝবেন না আমার কথা আমি কি বলতে চাচ্ছি। এখানে কিন্তু হেডিংস থাকে, এই যে লিস্ট অফ হেডিংস আছে, এই হেডিংসগুলো হচ্ছে শিরোনাম। তো শিরোনাম আমাদের আসলে মিলাইতে হবে যে কোন প্যারার সঙ্গে কোন শিরোনামটা ম্যাচ করে, সেটাই আসলে আমরা ম্যাচ করব, ঠিক আছে। তো এখানে দেখেন অতিরিক্ত হেডিংস দেওয়া থাকতেই পারে, 10টা হেডিংস আছে, এর মানে বিপরীতে আমাদের মাত্র 60টা কোয়েশ্চেন সলভ করতে হবে, তার মানে অতিরিক্ত 3টা হেডিংস তারা দিয়ে রাখে, ঠিক আছে। ওকে, সো আমরা এগুলো করলে বুঝতে পারবো। দেন হচ্ছে আমি যেটা বলতেছি যে প্রথম হেডিংস কখনোই প্রথমটার সঙ্গে হবে না, এটা আমি এটা বোঝাতে চাচ্ছি যে এই যে এই প্রথম হেডিংসটা অনেক সময় তারা এই প্রথম প্যারাগ্রাফের সঙ্গে অনেক অংশ মিল রাখতে পারে বা ইঙ্গিত দিতে পারে, কিন্তু আপনি এটা কখনো এই ফাঁদে পা দিবেন না, ঠিক আছে। কারণ এটা তারা কখনোই দিবে না, কোনো লিস্ট অফ হেডিংসে প্রথমটা কখনো প্রথম হেডিংস হবে না। ওকে, এরপরে দেখেন যে ইলিমিনেশন বা বাছাই পদ্ধতিতে সবগুলো উত্তর আমরা সঠিক করতে পারবো, ঠিক আছে। তো ইলিমিনেশন বা বাছাই পদ্ধতি হলো এমন একটা পদ্ধতি যেটা হচ্ছে আপনি প্রথমে যখন হেডিংসগুলো পড়বেন, সমস্ত হেডিংসের কিওয়ার্ডগুলো আপনার মাথায় থাকবে, এরপরে আপনি এক একটা প্যারাগ্রাফগুলো আপনি পড়তে থাকেন, এই প্যারাগ্রাফ পড়ে আপনি কি বুঝলেন সেটার সঙ্গে আপনি ম্যাচ করেন যে কোনটার সঙ্গে, বা মনে করেন যে আপনি এ নাম্বার প্যারাগ্রাফ পড়লেন, পড়ার পরে আপনি দেখেন যে কোন প্যারাগ্রাফ বা কোন হেডিংসের সঙ্গে সবচেয়ে বেশি বা কাছাকাছি মিলে, আর যেটা মিলবে না সেটা বাদ দিয়ে দিতে থাকবেন, দেখবেন যে বাদ দিতে দিতে একদম সহজটা বেরিয়ে আসবে অটোমেটিক। সো এটা দিয়ে কিন্তু আসলে প্রত্যেকটা আমি আসলে এটাকে বলবো হলো টিপসের বাপ, কারণ এইটা হচ্ছে আপনার এমনই একটা টিপস, সেটা হলো লিস্ট অফ হেডিংসের মূল একটা ভিত্তি, মানে এটা দিয়ে আসলে সব সলভ করতে পারবেন আপনি। আচ্ছা, তাহলে ইলিমিনেশন পদ্ধতি এটাই যে 1 বাই 1 আমরা বাদ দিতে থাকবো, ঠিক আছে। এরপর হচ্ছে যদি কিছুই বুঝতে না পারি পরেরটা করব, এতে করে ভুল কম হবে আর সময়ও বাঁচবে। তাহলে যদি কিছুই না বুঝতে পারি, সাপোজ আমি সব কিছুই পড়লাম কিন্তু কিছুই বুঝতে পারলাম না যে কী দিয়ে কী বললো, আমি প্যারাগ্রাফটা কিছুই বুঝতে পারলাম না এবং কোনো হেডিংসই আসলে মিলাইতে পারছি না, তখন আপনি কি করবেন, আসলে বুঝবেন যে ওটা একটু কঠিন, বাট পরেরটা হয়তো ইজি হতে পারে। সাপোজ এ নাম্বারটা আপনি খুঁজে পাচ্ছেন না, ওটা বাদ দিয়ে বি নাম্বারে চলে আসেন, হয়তো বি নাম্বারটা ইজি, তারপরে সি নাম্বারটা একটু ইজি, তারপর ডি আরও কঠিন, তাই এটা বাদ দেন, বাদ দিয়ে ইতে চলে আসেন, এভাবে বাদ দিয়ে দিতে যেগুলো দেখবেন যে একদম লাস্টে বাকি আছে সেগুলো পরে এমনিতেই মিলে যাবে, কারণ প্রথম দিকে অনেক হেডিংস থাকে, শেষের দিকে কিন্তু অত হেডিংস থাকবে না, কারণ এক একটা করে আপনার সলভ করতেছেন, তাই না, বাদ দিতে পারবেন। ওকে, তাহলে আমরা এটা একটু সলভ করি। সাপোজ দেখেন আমাদের প্রথমে যে আরও একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো আপনাদের প্রথমে হেডিংসটা পড়তে হবে, হেডিংস পড়লে পুরো বিষয়টার উপর ধারণা আসবে যে প্যাসেজটা কী নিয়ে। তাহলে প্যাসেজ হচ্ছে আমাদের ডিসোলিনেটর, তো এটা একটা ডিভাইস, সেটা হলো প্রডিউসিং ক্লিন ওয়াটার, এটা হলো পানি পরিষ্কার করে, এই ডিভাইসটা পানি পরিষ্কার করে সেটা বোঝানো হচ্ছে। ওকে, তাহলে পানি পরিষ্কার একটা ডিভাইস নিয়েই এই ডিভাইসের অনেক ইন্ট্রোডাকশন থেকে শুরু করে বিস্তারিত বলবে। তাহলে প্রথমে আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে কিওয়ার্ডগুলো সিলেক্ট করে নিব, ঠিক আছে। এগুলো হচ্ছে শিরোনাম, এই যে এই হেডিংসগুলো আছে সেগুলো আসলে 1 বাই 1 দেখি এখানে কী কী কিওয়ার্ড আমরা নিতে পারি। দেখেন 1 নম্বরে বলা হচ্ছে গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন, তো গেটিং হচ্ছে কি, পাওয়া, তাহলে এটা আমি কিওয়ার্ড হিসেবে নিতে পারি, গেটিং ফাইন্যান্স মানে অর্থ পাওয়া, কিসের জন্য, প্রোডাকশনের জন্য। এখন যদি কোনো প্যাসেজে বা কোনো প্যারাতে দেখি যে অর্থ প্রাপ্তির কোনো কথা বলেছে প্রোডাকশনের জন্য, তাহলে সেই প্যারাগ্রাফের সঙ্গে আমি এই হেডিংসটা ম্যাচ করব। এরপর দেখেন যে অ্যান আনএক্সপেক্টেড বেনিফিট, অপ্রত্যাশিত একটা সুবিধা, ঠিক আছে। তাহলে আপনি এই বেনিফিটটা নেন, যদি অপ্রত্যাশিত কোনো বেনিফিট আপনি দেখতে পারেন তাহলে ওই প্যারার সঙ্গে এটা ম্যাচ করব। তারপর 3 নাম্বারটা দেখেন ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট, তাহলে ইনিশিয়াল ইন্সপিরেশন মানে প্রাথমিক একটা ইন্সপায়ার হবে বা ইন্সপিরেশন পাবে বা উদ্দীপনা পাবে কিসের, নতুন প্রোডাক্টের প্রতি, তো তার কাছে একটা নতুন প্রোডাক্ট হতে হবে বা কোনো একটা নতুন প্রোডাক্টের সূচনা হতে পারে, সেই বিষয়টা কোনো প্যারাগ্রাফে থাকলে আমরা এটা দিতে পারি। এরপরে দেখেন যে দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স ফর দ্য ডিভাইস, তো রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার, সম্ভাব্য কাস্টমারের কথা বলা থাকবে, মানে কাস্টমার কারা হতে পারে, হয়তো যেহেতু এটা একটা ডিভাইস, ওই ডিভাইসের কাস্টমার কারা হতে পারে সেই বিষয়টা আমরা খুঁজে বের করব। আর রেঞ্জ অফ মানে হচ্ছে ব্যাপকতা, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের কাস্টমার, সম্ভাব্য কাস্টমার। তাহলে যদি আমি কোনো প্যারাতে দেখি যে বিভিন্ন ধরনের কাস্টমারের কথা বলা হচ্ছে, যেগুলো সম্ভাব্য কাস্টমার, তারা ওই প্যারাগ্রাফের সঙ্গে আমি এটা ম্যাচ করতে পারি। দেন হচ্ছে হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস, যা, হোয়াট মানে কি, যা ডিভাইসটাকে ডিফারেন্ট করেছে, আলাদা করেছে, তা ইউনিক করেছে, তাহলে এই যে কথাটার কোনো সিনোনিম তারা দিতে পারে,
ঠিক আছে, ডিফারেন্টের আপনি মনে রাখবেন যে ডিফারেন্ট আসলে এর সিনোনিম তারা দিবে, এটা আপনি মনে রাখেন। আচ্ছা, তাহলে ডিভাইসটাকে যারা কি করেছে বা যা বিষয়টাকে একটু আলাদা করেছে বা অনন্য করেছে। এরপর দেখেন ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস। ক্লিনিং ওয়াটার হচ্ছে পানি পরিষ্কার করার কথা বলা হচ্ছে। তো যদি কোনো উৎস থেকে বা বিভিন্ন সোর্সেস মানে কি উৎস, অনেকগুলো উৎস, দেখেন এখানে অনেকগুলো উৎসর কথা বলেছে, প্লুরাল ফর্ম আছে। তাহলে এর রেঞ্জ অফ মানে কি অনেকগুলো উৎস থেকে পানি পরিষ্কারের কথা যদি কোনো প্যারাগ্রাফে দেখেন, তাহলে আপনি চোখ বন্ধ করে ওইটার সঙ্গে এটা ম্যাচ করে দিবেন। এরপরে দেখেন যে ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিজ। ওভারকামিং মানে বেরিয়ে আসা বা পরিত্রাণ পাওয়া কি থেকে, প্রোডাকশন ডিফিকাল্টিস থেকে বা কঠিন বা সমস্যা থেকে। তাহলে যদি কোনো প্যারাগ্রাফে দেখেন যে প্রোডাকশনের কোনো সমস্যা হচ্ছে, সেখান থেকে তারা পরিত্রাণ পেয়েছে, এরকম কোনো উদাহরণ দিয়েছে, তাহলে আপনি ওইটার সঙ্গে এটা ম্যাচ করবেন। তারপরে হচ্ছে প্রফিট নট দ্য প্রাইমারি গোল। প্রফিট মানে কি মুনাফা, এই মুনাফাটা তাদের মূল লক্ষ্য না। দেখেন নট আছে কিন্তু, এটা খেয়াল করতে হবে, প্রফিট নট দ্য প্রাইমারি গোল। ওকে, তাহলে প্রফিট মানে কি একটা বিষয় করে তারা সেল করে টাকা আর্ন করে আসলে তাদের যদি এটা মূল লক্ষ্য না থাকে, তাহলে তারা সেইভাবে উদাহরণ দিবে। এটা কোন প্যারাতে আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এরপরে দেখেন যে এ ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস। তাহলে একটা ওয়েলকাম জানানো হচ্ছে, যদি কোনো ডিভাইসের একটা ওয়েলকাম জানানো হয়, তাহলে সেটা আমরা দেখবো, সেটা বুঝতে পারবো এটা কোন প্যারাতে আছে, সেটা খুঁজে বের করতে হবে। আবার মনে রাখতে হবে এখানে কিন্তু অতিরিক্ত হেডিংসও আছে, তাই না? সবগুলো তো আসলে হবে না, 10টা হেডিংস কিন্তু এখানে আছে। তো এখানে আরও একটা বলা হচ্ছে দ্য নাম্বার অফ মানে অনেকগুলো মানুষ, নাম্বার অফ পিপল মানে কি অনেকগুলো জনগণ, অনেক জনগণ এফেক্টেড মানে প্রভাবিত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে প্রভাবিত হওয়া মানে কি এটা ভালোও হতে পারে খারাপও হতে পারে, কিন্তু সেটা বাক্য বুঝে। যেমন ওয়াটার শর্টেজ, তাহলে ওয়াটার শর্টেজ মানে পানি ঘাটতিতে মানে পানি স্বল্পতায় এফেক্টেড হচ্ছে কারা, বেশিরভাগ জনগণ বা নাম্বার অফ পিপল। তাহলে এটা কোন প্যারাতে আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এইভাবে আমরা কি করব, ওয়ার্ডগুলো দাগিয়ে নিব। এরপরে দেখেন 1 নম্বরে আমরা চলে আসি, এ নাম্বারে। তো আমি এখানে একটু সার্চ করব। এখানে প্রথম দিকে যদি বলা হয় 1990 সালে উইলিয়াম জেনসন ইমপ্রেসড হয়েছিল, কি হয়েছিল, ইমপ্রেসড হয়েছিল, এগুলো খেয়াল করতে হবে। দ্য বেসিক রুফটপ সোলার হিটিং সিস্টেম দ্বারা। তো 1990 সালে, এটা অতীতের একটা কথা বলতেছে, তার মানে একদম প্রারম্ভকাল, বা দেখবেন যে প্রত্যেকটা প্যারার শুরুতে আপনার ইন্ট্রোডাকশন দেয়, ঠিক আছে? তাহলে এখানে বলতেছে যে একটা করেন নতুন একটা ডিভাইস বা সিস্টেম দেখেছে সে, যেটা কি না মেনি হোমে লাগানো আছে, হোয়ার এনার্জি ফ্রম দ্য সান থেকে তার এনার্জি নেয়, অ্যাবজর্ব বাই দ্য প্লেট অ্যান্ড দেন ইউজড হিট টু ওয়াটার ডোমেস্টিক ইউজ। আচ্ছা, এরপর দেখেন যে 2 decades later জেনসন ডেভেলপ দ্য বেসিক আইডিয়া, হি স দ্য সাউথেস্ট ইন্টু পোর্টেবল ডিভাইস দ্যাট ইউজ সান। আচ্ছা, তাহলে দেখেন যে প্রথমে সে একটা রুফটপ সোলার হিটিং সিস্টেম দ্বারা কী হয়েছে, ইমপ্রেসড হয়েছে, তার মানে সে অভিভূত হয়েছে, তার মানে তার কাছে একটা নতুন ডিভাইস, যেটা কিনা সে অনেক বিষয়টা অনেক কিছু আবিষ্কার করেছে, যে বিষয়টা অনেক কিছু দেখতে পেরেছে সে। আচ্ছা, তো আইডিয়াটাকে সে আবার ডেভেলপ করেছে বা দেখেছে সে সাউথ এশিয়াতে, এটা পোর্টেবল ডিভাইসের মাধ্যমে, যেটা কিনা কী করেছে, এটা 2 decades later, কিন্তু প্রথম সে দেখেছিল 1990 সালে। তার মানে তার কাছে এটা একটা নতুন ডিভাইস। আমরা এরকম একটা পড়েছিলাম, সেটা কি দেখেন, গেটিং ফাইন্যান্সের কোনো কথা বলেনি, আনএক্সপেক্টেড বেনিফিটের কোনো কথা বলেনি, ইনিশিয়াল ইন্সপিরেশন। দেখেন ইনিশিয়াল ইন্সপিরেশনটা আমরা দিতে পারি, কারণ নতুন একটা প্রোডাক্টের প্রতি তার একটা আগ্রহ জন্মেছে। তাহলে দেখেন যে এখানে প্রথম দিকের লাইনে যেই কথাগুলো বললো, যে এখানে বলা হচ্ছে যে তারা ইমপ্রেসড হয়েছে, সে ইমপ্রেসড হয়েছে মানে কি অভিভূত হয়েছে, নতুন একটা বিষয় সে দেখতে পেয়েছে বা নোটিস করেছে, এটা 1990 সালের ঘটনা। তার মানে দেখেন যে এই কথাটা হচ্ছে ইনিশিয়াল ইন্সপিরেশন, মানে প্রাথমিক যে একটা ইন্সপিরেশন পেয়েছিল নতুন প্রোডাক্টের প্রতি। তাহলে 3 নাম্বার হচ্ছে আমার অ্যান্সার। এরপরে দেখেন যে বি নাম্বারটা আমরা পড়ি, আর যেটা হয়ে যাবে সেটা আমরা বাদ দিতে পারি। বি নাম্বারটা বলা হচ্ছে যে দ্য ডিসোনেটর অপারেটস অ্যাজ এ মোবাইল ডিসোলেশন ইউনিট, ক্যান টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেস। তাহলে এই যে এটা কি করা হচ্ছে, একটা ডিসোলেশন টেকনিক, এটা বিভিন্ন জায়গা থেকে আসলে পানি নেয়, যেমন সি, রিভার, বোরহোলস অ্যান্ড রেইন, অ্যান্ড পিউরিফাই ইট ফর হিউম্যান কনজাম্পশন। তাহলে এই যে কথাটা বলেছে যে এটা কিন্তু দেখেন বিভিন্ন জায়গা থেকে পানি নিয়ে কি করছে, এটা পিউরিফাই করছে মানুষের কনজাম্পশনের জন্য। তার মানে বি নাম্বারের এই কথাটা আমরা এই কোনটার সঙ্গে মিলাইতে পারি, আপনারা আমাকে একটু পজ করে বলতে পারেন, ঠিক আছে? বা আপনি নিজেও গেস করতে পারেন যে এটা কোনটা হতে পারে। তো দেখেন এইখানে কিন্তু এই কথাটা পেলাম যে আমরা ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস, তাই না? কারণ আমরা কিন্তু এই বিষয়টাই দেখলাম, প্রথমে যে কথাটা বলেছে যে বিভিন্ন জায়গা থেকে নিয়ে, বা বিভিন্ন জায়গা মানে রেঞ্জ অফ সোর্সেস, মানে উৎসগুলো কী কী বলেছে, সাগর, নদী, কুয়া,
বৃষ্টি, এগুলো কি করছে? পিউরিফাই করছে, মানে বিশুদ্ধ করছে, মানে ক্লিন করছে। তো সিনোনিম আসলে আপনারা ওইটা দিয়ে দিবেন, আর এই কথাটাই কিন্তু বলছে, তাই না? তো এজন্য আমরা 6 নাম্বার হচ্ছে অ্যান্সার দিতে পারি। আচ্ছা, আমি এ নাম্বারে যেহেতু 3 দিয়েছিলাম, আমি ট্রিপল আই লিখে দিব এ নাম্বারে, অ্যান্ড হচ্ছে এটা হলো বি নাম্বার হলো ভিআই। ঠিক আছে, এখন দেখেন এই কথাটা আমরা কিভাবে মিলালাম। আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে প্রথম দিকের অ্যান্সার আপনারা পাবেন, মানে প্রথম দিকের প্রথম লাইনের দিকেই পাবেন। যদি প্যাসেজ 1 এবং 2 সলভ করেন তাহলে প্রথম 2-3 লাইনে কিন্তু 80% উত্তর থাকে। তাহলে প্রথম দিকের অ্যান্সার কিন্তু আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, এই যে প্রথম 2 লাইনের ভিতরেই পেয়ে যাচ্ছি, এক লাইনেই পেয়ে গেছি। আচ্ছা, এরপরে দেখেন যে আর পড়ার দরকার নেই, কারণ আমাদের সময় সেভ করা দরকার। যখন আপনি অ্যান্সার পেয়ে যাবেন তখন আর পড়বেন না, তো এগুলো বাদ দিয়ে দেন। এরপরে সি নাম্বারে আসেন। বলা হচ্ছে দ্য ডিসোনেটর ক্যান প্রডিউস 15 লিটার্স অফ ড্রিঙ্কিং ওয়াটার পার ডে, প্রতিদিন আসলে এটা করতে পারে, উৎপাদন করতে পারে, এনাফ টু সাস্টেন ফর এ ফ্যামিলি। এখানে কোনো তথ্য নেই। ইটস মেইন সেলিং পয়েন্ট, আচ্ছা এটার মূল বিষয়টা কি, সেলিং পয়েন্টটা কোথায়, এটা কেন এত বিক্রি হচ্ছে? দ্যাট ইজ আনলাইক মানে একটু আলাদা বা একটু ভিন্ন, অন্যান্য কি স্ট্যান্ডার্ড ডিসোনেশন টেকনিক্স থেকে এটা ভিন্ন বা একটু আলাদা। আচ্ছা, ইট ডাজেন্ট রিকোয়ার জেনারেটেড পাওয়ার সাপ্লাই, জাস্ট সানলাইট। তার মানে এর পাওয়ার সাপ্লাইটা আসলে তার যে লাগে না, তার কোনো শুধু সানলাইট হলেই চলে, সানলাইটেই কিন্তু চলতে পারে। এইটাই তাকে ভিন্ন করেছে, এই টেকনিকটাই তাকে আলাদা করেছে। তাহলে এই কথাটাও কিন্তু আমরা প্রথম দিকেই পেয়ে গেলাম। আমি কিন্তু বারবার বলছি যে আপনারা প্রথম 2-3 লাইনে কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন, 80% অ্যান্সার আপনি পেয়ে যাবেন। তাহলে সি নাম্বারের তথ্যর সঙ্গে আপনি কোনটা ম্যাচ করবেন দেখেন। তো এটা কিন্তু এই যে ডিফারেন্টের কথা বলেছিল, যে হোয়াট মেক্স দ্য, মানে যা ডিভাইসটাকে ডিফারেন্ট করেছে, কোনটা ডিফারেন্ট করেছে, যে তার কোনো জেনারেটেড পাওয়ার সাপ্লাই লাগে না, শুধু সানলাইটে চলে। তার মানে 5 নাম্বারটা হলো আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে 3টা আমরা দিলাম, যে এখানে সি নাম্বারে আমরা ভি লিখতে পারি, রোমান সংখ্যা ভি, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল। এখন দেখেন যে বাকিগুলো, আপনি শুধু বাকিগুলো ফোকাস করবেন, যে কি কি বাকি আছে আপনার, শুধু এগুলো দেখেন, যে গেটিং ফাইন্যান্স, আনএক্সপেক্টেড বেনিফিট, রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার, তারপরে ডিফিকাল্টিস থেকে বেরিয়ে আসা, প্রফিট নট দ্য প্রাইমারি গোল, ওয়েলকাম জানানো, দ্য নাম্বার অফ পিপল পানি স্বল্পতায় ভুগছে, এই বিষয়গুলো আপনি দেখবেন। তাহলে সি নাম্বারটা আর পড়ার দরকার নেই। দেখেন এত যদি আপনি পড়তে যেতেন আপনার কত সময় নষ্ট হতো। তাহলে এগুলো বাদ দিয়ে আপনি ডি নাম্বারে চলে যাবেন। এ রিসেন্ট অ্যানালাইসিস ফাউন্ড, দেখেন সম্প্রতি ফাউন্ড, এই যে এইগুলো পড়বেন, যখন ফাউন্ড বা কোনো গবেষণায় দেখা গিয়েছে, পাওয়া গিয়েছে, এই বিষয়গুলো আপনি দেখবেন যে ওইখানে অ্যান্সার পাবেন। তাহলে রিসেন্ট অ্যানালাইসিস ফাউন্ড কী করেছে, অ্যাটলিস্ট 2/3 অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন লিভস উইথ সিভিয়ার ওয়াটার স্ক্যারসিটি ফর অ্যাটলিস্ট এ মান্থ এভরি ইয়ার। তাহলে প্রথমেই যে লাইনটাতে বললো যে ওয়ার্ল্ড পপুলেশনের কথা বলছে, তারপরে পানির কথা বলতেছে, তাহলে পানি বা ওয়াটার স্বল্পতা, আমি হুবহু ওয়ার্ড যদি দেখি যে, তাহলে এটা কিন্তু ট্র্যাপ। তাহলে ওয়াটার কিন্তু এখানে হুবহু কথাটা বলা হয়েছে, কিন্তু এখানে আরও একটা কথা বলেছে, স্ক্যাসিটি মানে স্বল্পতা, ঠিক আছে, ঘাটতি, আর এখানে শর্টেজ, তাই এটা সিনোনিম কিন্তু ম্যাচ করেছে। তাহলে আমি কি বলেছিলাম, যে যদি হুবহু শব্দ মিলে যায় তাহলে ওইটা আপনি ট্র্যাপ হিসেবে ধরে নেবেন, ওটা আপনি দিবেন না, আগেই দিবেন না, ওটা একটু ভাবতে হবে। তারপরে যখন দেখবেন যে সিনোনিম আছে, তাহলে কিন্তু ওই প্যারাটাই আপনার জন্য ওটা অ্যান্সার হবে। তাহলে আপনি দেখেন যে এখানে নাম্বার অফ পিপল মানে কি, অনেকগুলো মানুষ এফেক্টেড হচ্ছে ওয়াটার শর্টেজ দ্বারা, পানি স্বল্পতা দ্বারা। আর এখানে বলছে 2/3 অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন, মানে পৃথিবীর 2/3 মানুষ। তাহলে বুঝেন যে অনেক জনসংখ্যা কী হচ্ছে, পানি স্বল্পতায় ভুগছে, অ্যাটলিস্ট এভরি মান্থ। তার মানে কি, ডি নাম্বারটা চোখ বন্ধ করে আমি এক্স নাম্বারে দিতে পারি, ঠিক আছে, এক্স লিখতে পারি। তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেল, কারণ আমি দেখতে পেলাম যে সব কিছুই আসলে এখানে এটাই মিন করছে, বা এখানে আর বেশি কিছু পড়লে এটাই আমি বুঝতে পারবো। সো এত বেশি কিছু পড়ার দরকার নেই। এখন দেখেন যে ই নাম্বারটা আমরা যেটা করতে পারি, প্রথম থেকে পড়ি, যে দ্য ডিভাইস ইজ এইমড। আচ্ছা, এটাও কিন্তু আমরা প্রথম দিকের অ্যান্সারই পেয়েছি, প্রথম দিকের লাইনেই উত্তর পেয়েছি। এরপরে দেখেন যে দ্য ডিভাইস ইজ এইমড, এর উদ্দেশ্য কি, ওয়াইড ভ্যারাইটি অফ ইউজার। প্রথমেই দেখেন একটা কথা বলেছে, ডিভাইসের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য কি, গোলটা কি,
ওয়াইড ভ্যারাইটি অফ ইউজার। তাহলে ডিভাইসের যেই একটা উদ্দেশ্য আছে সেটা হলো হোম ওনার্স থেকে শুরু করে বিভিন্ন ডেভেলপিং ওয়ার্ল্ডে যারা যারা আসলে কাজ করছে তাদেরকে টার্গেট করা, মানে একটা উদ্দেশ্য আছে, তার মানে ভ্যারাইটি অফ ইউজার কথা বলেছে। তাহলে ডিভাইসের একটা উদ্দেশ্য আছে ওয়াইড ভ্যারাইটি অফ ইউজার্স। ইউজার্স মানে কি? যারা ব্যবহার করবে, মানে ডিভাইসটা যারা ব্যবহার করবে। তার মানে এই কথাটার সঙ্গে আপনি কোনটা দিতে পারেন? গেটিং ফাইন্যান্সের কথা বলেছে। আমি যদি এলিমিনেশন পদ্ধতি ব্যবহার করি, এক একটা করে যদি বাদ দেন আপনি সব কিছু, যে এক একটা করে বাদ দিয়ে আপনি দেখেন যে কোনটার সঙ্গে সবচেয়ে কাছাকাছি মিলছে। আমি প্রথম দিকে যে তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু, কারণ প্যাসেজ 1 এবং 2 প্রথম দিকেই আপনি পড়বেন, ওটা কিন্তু ওর ভেতরেই বলে দেয়, ঠিক আছে? তো গেটিং ফাইন্যান্সের কোনো কথা আসলে প্রথম দিকে পেলাম না। তারপর হচ্ছে আনএক্সপেক্টেড বেনিফিটের কোনো কথা পেলাম না। তারপরে যদি আপনি দেখেন যে পটেনশিয়াল কাস্টমারের কথা কিন্তু বলেছে, তাই না? কারণ ইউজার মানে কি? যারা ব্যবহার করবে, কাস্টমার মানে কিন্তু তারাই। আর রেঞ্জ অফ মানে ভ্যারাইটি অফ ইউজার্স, আর পটেনশিয়াল কাস্টমার একই কথা। আচ্ছা, প্রফিটের কোনো কথা বলেনি, ডিফিকাল্টিসের কথা বলেনি, ওয়েলকামের কথা বলেনি। তার মানে আপনি কি সর্বোচ্চ কিন্তু এটাই দিতে পারেন, কারণ এটা এলিমিনেশন করে দেখতে পাচ্ছেন যে এটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এটাও কিন্তু আমরা সিনোনিম হিসেবে মিলাইতে পারি। সিনোনিম থাকলে আপনি চোখ বন্ধ করে দিতে পারেন। ইউজার্স, কাস্টমার্স একই কথা। আচ্ছা, তাহলে ই নাম্বারটা কিন্তু মিলে গেল আমাদের। ই নাম্বারে কি হবে? ই নাম্বারে হচ্ছে আমরা দিলাম আইভি। আচ্ছা, আইভি আমরা লিখে দিতে পারি। ওকে, তাহলে যেগুলো হয়ে যাবে সেগুলো কেটে দিবেন, যাতে করে এগুলো আপনাকে বদার না করে, কারণ আপনি বাকিগুলোতে ফোকাস করবেন যে আপনার কী কী বাকি আছে, কী কী হেডিংসগুলো বাকি আছে সেটা আপনি দেখবেন শুধু। তাহলে দেখেন যে গেটিং ফাইন্যান্সের কথা বলেছে, আনএক্সপেক্টেড বেনিফিট, প্রফিট, তারপর হচ্ছে ডিফিকাল্টিজ, ওয়েলকাম, এইগুলো। তো আমার আর এখানে পড়ার দরকার নেই। দেখেন, আপনি যদি হাইফেন বিষয় দেখেন, তার মানে এই বিষয়টাকেই তারা এখন বিস্তারিত কথা বলবে, এই জন্য আমি আর এটা পড়ছি না। এখন দেখেন যে এফ নাম্বারটা বলা হচ্ছে প্রাইস নিয়ে কথা বলছে, তাই না? প্রাইস, মূল্য, উইল ভ্যারি অ্যাকর্ডিং টু হোয়ার ইট ইজ বট, কোথা থেকে এটা কেনা হচ্ছে। ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড দ্য প্রাইস উইল ডিপেন্ড করবে হোয়াট দ্য ডিল অর্গানাইজেশন ক্যান নেগোশিয়েট। তাহলে আসলে ডেভেলপিং ওয়ার্ল্ডে তারা নেগোসিয়েশন করবে যে আসলে কত টাকায় তারা বিক্রি করতে পারে। ডেভেলপিং কান্ট্রি মানে কি? আমার মতো, যে আমাদের মতো কান্ট্রি, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, ডেভেলপিং কান্ট্রি যেসব আছে, পাকিস্তান। তো এইগুলোতে তারা একটা মীমাংসা করে বিক্রি করতে চাচ্ছে। কিন্তু ডেভেলপ কান্ট্রিতে তারা মানে ফিক্সড একটা প্রাইস রেখেছে, সেটা হলো $1000। এখন এই কথাটা বলেছে, তারা এইভাবে বিক্রি করতে চাচ্ছে। তারপর আরও কিছু কথা বলেছে, যাই হোক। তো এই যে প্রাইস নিয়ে কথাটা বলছে, তো অবশ্যই এখানে তো যে কোনো একটা হেডিংস হবে। তাহলে এখানে আনএক্সপেক্টেড বেনিফিটের কোনো কথা বলেছে না। তাহলে কোনটা বলেছে দেখেন তো? ওয়েলকামের কোনো কথা বলেনি, ডিফিকাল্টিস থেকে বেরিয়ে আসছে এরকম কিছু বলেনি। তার মানে আই এবং আই মানে VIII, মানে 1 নাম্বার এবং 8 নাম্বারের ভেতরে একটা হবে। কোনটা হতে পারে বলেন তো? গেস করেন। এটা অবশ্যই আপনারা যারা প্রফিট নট দ্য প্রাইমারি গোল দিবেন, এটা কিন্তু রাইট অ্যান্সার। কারণ গেটিং ফাইন্যান্স মানে ফাইন্যান্স পাওয়ার কোনো কথা বলেনি, ওটা জাস্ট বলেছে কত টাকায় বিক্রি করবে, কোথায় কত টাকায় বিক্রি করবে। এখন দেখেন, প্রফিট নট দ্য প্রাইমারি গোল কেন হলো সেটা একটু বলি। এটা এজন্যই হলো যে এখানে বলেছে যে তারা ডেভেলপিং ওয়ার্ল্ডে নেগোসিয়েশন করে তারা একটা প্রাইস ফিক্স করবে, আর যারা ডেভেলপড কান্ট্রি তাদের হলো ফিক্সড একটা প্রাইস রাখবে। তার মানে কি? তারা তাদের প্রফিটটা তাদের মূল লক্ষ্য না, তারা চাচ্ছে যে সবাই এটা ব্যবহার করুক, ডেভেলপিং কান্ট্রিও যেন এটা ব্যবহার করুক, এটা তারা চাচ্ছে। যার কারণে তারা হয়তো মীমাংসা করে এই প্রাইসটা আরও কম রাখবে, ঠিক আছে? আর এখানে কিন্তু ফিক্সড রেখেছে, যার কারণে এই বিষয়টা এইভাবে বোঝাচ্ছি আমি। তো প্রফিট নট দ্য প্রাইমারি গোল হচ্ছে আপনার অ্যান্সার। আর গেটিং ফাইন্যান্স ফর দ্য প্রোডাকশন কিন্তু এখানে কোনো কথা বলেনি। অনেকে কিন্তু এটা এবং এটার ভিতরে প্যাচ লাগাই ফেলবেন। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা বাকি আছে, আমাদের এফ নাম্বারটা আগে দিয়ে নিই অ্যান্সারটা। আরেকটা বাকি আছে, সেটা হলো জি নাম্বার। তো জি নাম্বার দ্য লাস্ট ওয়ান, আপনারা কিন্তু নিজেরাই ধরতে পারেন, আমি আগে একটু পড়ে শোনাই। দেখেন, দ্য কোম্পানি ইটসেলফ বেসড ইম্পেরিয়াল কলেজ। আমি কিন্তু আর একটা কথা বলেছিলাম যে আপনারা যদি একটু কঠিন লাগে, দেখবেন লাস্টের দিকে কিন্তু ইজি বের করা ইজি। প্রথম দিকে একটু কষ্ট হলেও, টাইম নষ্ট হলেও, লাস্টের দিকে কিন্তু দ্রুত মিলাইতে পারবেন। কারণ এখানে আপনার দেখেন হেডিংসগুলো কিন্তু কমে আসছে, অনেক কমে আসছে, তাই না? এর ভিতর কিন্তু আপনি একটা নিতেই পারেন। তাহলে এখন আপনার মূল উদ্দেশ্য গেটিং ফাইন্যান্স, আনএক্সপেক্টেড বেনিফিট, ডিফিকাল্টিস থেকে বেরিয়ে আসা, ওয়েলকাম জানানো। তাহলে বলা হচ্ছে দ্য কোম্পানি ইটসেলফ বেসড ইম্পেরিয়াল কলেজ লন্ডন, অলদো জেনসেন ইটস চিফ এক্সিকিউটিভ স্টিল লিভস ইন দ্য UAE, ইট রেইজড কত? এত ডলার ফান্ডিং সো ফার, 3,40,000 ফান্ডিং উঠিয়েছে। উঠিয়েছে মানে কি?
কোম্পানি উত্তোলন করেছে উইদিন 2 ইয়ার্স, 2 বছরের মধ্যে তারা বলতেছে যে তারা 1000 ইউনিট তারা বিক্রি করবে। তার মানে এই যে একটা প্রোডাক্ট তারা বিক্রি করবে 2 মাসের ভেতরে, 2 বছরের ভেতরে 1000 ইউনিট বিক্রি করবে প্রতি মাসে। এর জন্য তারা কি ফান্ডিংটা রেইজ করেছে। আর রেইজ করা মানে কি, তারা পেয়েছে। তার মানে কোম্পানি কি পেয়েছে, গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন। প্রোডাকশনের জন্য কিন্তু তারা ফাইন্যান্সটা পেলো। কারণ এই যে এই ফান্ডিংটা যে তারা রেইজ করেছে মানে উত্তোলন করেছে তারা এই যে 1000 ইউনিট বিক্রি করার জন্য, মানে তারা আরও উৎপাদনটা বাড়িয়ে দিবে, মানে প্রোডাকশনটা বাড়ানোর জন্যই। তার মানে গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমি জি নাম্বারে লিখে দিব 1 বা আই। তাহলে দেখেন তারা একদম লাস্টেরটা একদম ফার্স্টে রাখছে। তো প্রথমটা আপনি প্রথমে কখনোই দিবেন না, আপনি লাস্টেরটা ফার্স্টে অনেক সময় হয়ে যায়, হতে পারে, বাট প্রথমটা কখনোই প্রথমটা হবে না। সো এইভাবে আপনারা এই বিষয়গুলো যদি একটু মাথায় রাখেন, আমার যেহেতু মাথায় আছে এই জন্য আমি ইজিলি বের করতে পারছি, বাট আপনি যদি না মাথায় থাকে আপনি একদম কী করবেন, টোটাল বিষয়টা এই বিষয়গুলো মাথায় রাখবেন একসঙ্গে। দেখেন আমি বিষয়টা একটু দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট রাখতে পারেন, ঠিক আছে? যে হুবহু শব্দ বলে মানে মিলে গেলে বুঝবেন ওটা ট্র্যাপ বা ফাঁদ। তারপর 6 নাম্বার পর্যন্ত আপনি দেখতে পারেন, সবগুলো আসলে মিলাইতে পারবেন। ওকে, সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আসলে এতটা কঠিন না, ঠিক আছে? আপনার যদি একটু মনোযোগ দিয়ে করেন তাহলে এত কঠিন না কিন্তু। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। এবং যারা আসলে খুবই দুর্বল, কোন গাইডলাইন পাচ্ছেন না, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে নাম্বার নিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।